আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আমার আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত একটু শুনবেন, শুনে আপনি আপনার মতামতটা পেশ করবেন। আমি গত 19শে আগস্টে কাশ্মীরে গিয়েছিলাম বেড়াতে। আর এরই মাঝখানে ওয়াকাব বিল নিয়ে কলকাতার রাজপথে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বে স্থানীয় মানুষ এবং জনগণ প্রতিবাদী ধর্ণা মঞ্চ বা প্রতিবাদী আন্দোলন করেছিলেন কলকাতায়। এখন কলকাতা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, যদিও দু একদিনের মধ্যেই তারা আবার জামিন পেয়ে যায়। তা আমাকে একজন ফোন করে বলছেন যে আমাদের মুসলিম সংগঠনের নেতারা জেলে আর আপনি কাশ্মীরে। আসলে আমি কাশ্মীরে থাকবো না, আমি আন্দামানে থাকবো, ওটা আমার নিজস্ব ব্যাপার। আমি কোথায় যাব, কি খাবো, কি পড়বো, কোথায় বেড়াতে যাব, কোথায় কোন প্রোগ্রামে যাব, ওটা আমার নিজস্ব একান্ত ব্যাপার। এখন ব্যাপার ওটা নয়, ব্যাপার হচ্ছে আমি কয়েকটি কথা বলছি। সেটা হচ্ছে উনি ফোন করে আমাকে বলছেন যে জাতির ব্যাপারে কিছু বলুন, জাতির জন্য কিছু করুন। অনেক কথাবার্তা বলছেন। লোকটির বাড়ি সম্ভবত, ভাষা শুনে বুঝলাম, মুর্শিদাবাদে বাড়ি। যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে যে এককভাবে জাতির জন্যে কোনো কাজ করা সম্ভব নয়। সম্ভব হলেও সেটা খুব সামান্য, এবং জাতির জন্য এককভাবে যতটুকু করার অবশ্যই আমরা করার চেষ্টা করছি। আর না করতে পারলেও জাতির ক্ষতি করছি এরকমও কিছু নয়। জাতির উপকার করছি অল্প, আমি নিজে ব্যক্তিগত যতটা পারছি ততটা করছি। এখন ঐক্যবদ্ধভাবে যদি জাতির জন্য কিছু করতে চান বা জাতির ব্যাপারে যদি আপনি কিছু ভাবেন, তাহলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মাঠে নেমে সেটা করা যাবে, কোনো সমস্যা নেই, বা করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে জাতির ব্যাপারে কিছু যদি আপনি করতে যান, তাহলে সেই ঐক্যর মূল অস্ত্র হচ্ছে যে আমাদের মাঝে একজন খুব ভালো নেতা নির্বাচন করা। সেই নেতার নেতৃত্বে জাতির জন্য আপনি কিছু করতে পারবেন। এবার আমি কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে আমার দেখা অনুযায়ী আমার জন্ম হয়েছে 1990 সালে। এই 1990 সালে জন্ম, আর 1998 সালে আমি প্রথম মাদ্রাসাতে পড়াশোনার জন্য ভর্তি হই। এই 1998 সাল, তখন আমার মোটামুটি জ্ঞান হয়েছে মাদ্রাসায় যখন গিয়েছি। এই 1998 বা 2000 সাল থেকে যখন আমার একটু একটু বুদ্ধি হয়েছে, তখন থেকেই 2025 পর্যন্ত আমি প্রথমে দেখেছি একজন মুসলিম নেতা, ওনার নাম হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি দেখেছি, এবং আমি ওনার কিছু কিছু সমাবেশে নিজে উপস্থিত ছিলাম। ছাত্র জীবনে দেখেছি বীরভূমের বক্কেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে একটা তাপবিদ্যুৎ হয়েছে অবশ্য তাপবিদ্যুৎটা। তা তাপবিদ্যুতের প্রাচীরের ভিতরে একটা মসজিদ পড়ে গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয় নিয়ে উনি একটা আন্দোলন করেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। জায়গাটির নাম হচ্ছে মনোহরপুর। আমার আজও স্মৃতিতে আসে, অনেকদিন আগের কথা। এই মনোহরপুর ময়দানে উনি একটা বিশাল সমাবেশ করেছিলেন যে তাপবিদ্যুতের প্রাচীরের ভিতরে যে মসজিদটা পড়ে যাচ্ছে, সরকার সেই মসজিদটাকে ভেঙে দিতে চাইছে, অন্য জায়গাতে করে দেবেন, এরকম একটা কোন সংক্রান্ত বিষয় নিয়ে সমাবেশ একটা হয়েছিল। আমার অতটা মনে নেই। সেই সমাবেশে হাজার হাজার মানুষ। তখন আমি ছোটবেলাতে ভাবছিলাম যে মুসলিমদের পক্ষে বা আমাদের জাতির জন্যে, আমাদের ধর্মীয় মাদ্রাসা মসজিদ এইসব ব্যাপারে খুব ভালো একজন নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। বেশ কয়েকদিন চলে গেল, তারপর উনি আস্তে 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 করে সারা বাংলা জুড়ে বিশাল জনপ্রিয়তা অর্জন করলেন জমিয়তে ওলামায়ে হিন্দের মাধ্যমে। কলকাতাতে বিভিন্ন প্রতিবাদী সভা, বিভিন্ন জায়গায় ওনার ডাক সমাবেশ
হাজার হাজার মানুষ। তারপরে উনি একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন বীরভূম জেলাতে। আমি দেখেছি বীরভূম জেলায় থাকা অবস্থাতে, তার নাম পিডিসিআই। এই পিডিসিআই রাজনৈতিক দল তিনি তৈরি করেছিলেন এবং তাতে আমি দেখেছি যে পঞ্চায়েতে উনি ভোটও করিয়েছিলেন পিডিসিআই। তখনকার দিনে 2-4টে পঞ্চায়েত মানে গ্রাম মেম্বার হয়তো পিডিসিআর হয়েছিল কিনা আমার জানা নেই, তবে ব্যাপকভাবে তিনি রাজনীতি করেছিলেন। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করার পরে এক পর্যায়ে এসে যখন সারা পশ্চিম বাংলাতে কোনো জায়গায় কোনো পদ পেলেন না, কোনো জায়গাতে নেতা হতে পারলেন না, তখন এসে রাজ্য সরকারের ছত্র ছায়াতে তিনি আসার পর তিনি একটি মন্ত্রীর পদ পেলেন। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের মুসলিমদের নেতা হিসাবে আমি দেখছি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওনার পিছনে লাখ 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 মানুষ, কলকাতার ব্রিগেডের সমাবেশ, ওই বীরভূমের সমাবেশ, ওই আপনার বসিরহাটের সমাবেশ, সব জায়গাতে সমাবেশ, হাজার হাজার মানুষ। আর বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন যিনি সরকার ছিলেন ওনার বিরুদ্ধে উনি বক্তব্য রাখতেন। এখন ঘটনা হচ্ছে যে ওনার হয়ে যারা পদযাত্রা করেছে, ওনার হয়ে যারা সমাবেশ করেছে, এখন উনি তো তৃণমূল পার্টিতে এসে যোগ দিলেন, তাহলে ওনার সঙ্গে যারা ছিলেন তাদের অবস্থাটা এবার কি হবে আপনি ভাবুন। এটা সিদ্দিকুল্লাহ সাহেবের কথাটা বললাম। তারপরে অনেক দিন পর, কিছুদিন আগে আর একটা মুসলিম নেতার আবির্ভাব ঘটেছিল, আপনারা জানেন সেটা কি না, আব্বাস সিদ্দিকী আল কুরাইশি। আলহামদুলিল্লাহ ওনার প্রতিবাদী কণ্ঠ খুবই ভালো, বিশাল বড় বড় বক্তব্য। আমি এবার মুখ্যমন্ত্রী হয়ে যাব, মানে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিলেন এরকম একটা অবস্থা। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সব কিছু একদম রেডি ছিল। আমরা ভাবছিলাম মনে হয় এবার মুসলিমদের জন্য কিছু একটা করবেন। ভালো, লাখ লাখ মানুষ ব্রিগেডের সমাবেশ হলো, ব্রিগেডের সমাবেশে মানুষ গেল। সেখানে যাওয়ার পরে এমন ভাব ভঙ্গিমা দেখলাম যে মনে হচ্ছে এবারই উনি মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। অবশেষে দেখা গেল যে যত প্রার্থী দিয়েছিলেন, একটি মাত্র প্রার্থী, একটি, ওনার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে নির্বাচন করেছিলেন, ওখানে তিনি জয়লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। ওনার সাথে সাথে দেখছিলাম আর একজন ছিলেন ওনার ফ্যামিলি, সেটা হচ্ছে কাশেম সিদ্দিকী। কাশেম সিদ্দিকী আসার পরে বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশাল বক্তব্য। মোটামুটি ওই যারা তৃণমূলে ভোট দেয় তাদেরকে মারা গেলে নবান্ন কোম্পানিতে রেখে আসতে হবে, তাদের জানাজা পড়া যাবে না, বিশাল ফতোয়া। আমরা হয়তো ভাবলাম যে এই মনে হচ্ছে এক নম্বর লোক, জাতির হয়ে এবার কিছু করবে, মুসলিমদের পক্ষে কিছু বলবেন। নিয়ে কিছু জনগণ ভাঙড়ের দিকে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হার্বারের দিকে কিছু সব যুবক ছেলে কাশেম সিদ্দিকীর পিছনে ঘুরতে লাগলো, রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে বলে ঘুরতে লাগলো। ও মা, তার কিছুদিন পরে দেখছি যে উনি আবার একটা পদ পাওয়ার জন্য কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেলেন। ওনার মুখ বন্ধ, সিদ্দিকুল্লাহ সাহেবের মুখ বন্ধ, কাশেম সিদ্দিকী সাহেবের মুখ বন্ধ। এইবারে আপনারা জানেন যে বসিরহাটে একজন আছেন, খোবাইব আমিনী নাকি ওনার নাম, আমার ঠিক স্মরণ আসছে না। কিছুদিন আগে ওনাকে দেখলাম উনি দিল্লিতে গিয়ে কংগ্রেসে পার্টিতে যোগদান করলেন। তাহলে উনি একটা পদ পেয়ে গেলেন, মানে ওনারও মুখ বন্ধ। তারপরে ইদানিং চলছে যেটা সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। বিশাল ব্যাপার। এই নওশাদ সিদ্দিকীর পিছনে যারা ঘুরছে, আমার সত্যি নওশাদ সিদ্দিকী খুবই পছন্দ হয়, ব্যক্তি হিসেবে খুবই ভালো। ওনার প্রতিবাদী বক্তব্য বা ওনার আন্দোলন আমার খুব পছন্দ হচ্ছে, খুব পছন্দ, মানে সত্যি প্রশংসনীয়। আমি একদমই ওনার কখনোই মানে বিরুদ্ধে কোনো কথা বলবো না। উনি আমার একদম হৃদয়ের ভিতরে আসেন, এটা একদমই অস্বীকার করবো না আমি নিজেও। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আজকে যারা নওশাদ সিদ্দিকীর পিছনে ঘুরছে,
ধরে নেন এখন 1 লক্ষ মানুষ হবে, কালকে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে? কালকে যে নওশাদ সিদ্দিকী কংগ্রেসে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে? নওশাদ সিদ্দিকী কালকে যে বিজেপিতে জয়েন করবে না তার কি সিকিউরিটি আছে? নওশাদ সিদ্দিকীকে যদি এখন বড় একটা পদ দিয়ে দেওয়া হয়, কংগ্রেস থেকে হোক, তৃণমূল থেকে হোক, বিজেপি থেকে হোক, উনি যদি সেই পদের লোভে চলে যান, তাহলে এতদিন পর্যন্ত যে গরিব, নিরীহ, অসহায়, গ্রাম্য খেটে খাওয়া মানুষগুলো ওনার পিছনে ঘুরেছেন, তাদের অবস্থাটা কি হবে? আপনারা বলুন, তাদের অবস্থা কি হবে? তারা কি করবে? উনি তো একটা পদ পেয়ে গেলেন। কাসেম সিদ্দিকী বলছিলেন জানাজা পড়া যাবে না যারা তৃণমূল করে। উনি এখন তৃণমূল মানে ছত্র ছায়াতে আছেন। বিশাল আন্দোলন করতেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি বর্তমানে তৃণমূলের একজন মন্ত্রী। খুবাইব আমিনী বসিরহাটের, উনি এখন কংগ্রেসের একটা বড় পদ পেয়ে গেছেন। আর নওশাদ সিদ্দিকী বর্তমানে তিনি আছেন। নওশাদ সিদ্দিকী যে কালকে আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে? কালকে তো চলে যেতে পারে। কালকে যদি উনি তৃণমূল সরকারের সঙ্গে যোগ দেয়, তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তাদের অবস্থা কি হবে? তারা তো সব খেটে খাওয়া মানুষ। উনি তো ভিআইপি গাড়ি নিয়ে, জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে, কেন্দ্রের ফোর্স নিয়ে ঘুরবেন। আর খেটে খাওয়া মানুষ গ্রামে যারা নওশাদ সিদ্দিকী করে পাগল হয়ে যাচ্ছিলেন, উনি যদি তৃণমূলে যোগ করে, এই গরিব মানুষগুলোর কি হবে? ওই জন্য আবেগে কোনো কিছু করা যাবে না। আমাকে অনেকজন বলছেন যে আমাদের মুসলিম নেতাদেরকে সব ধরে নিয়ে গেল, পুলিশ অ্যারেস্ট করলো, আপনি কিছু বলছেন না। আমি কার পিছনে যাব আপনি বলে দেন আমাকে। আমি কার পিছনে থাকবো এটা আপনি আমাকে বলে দেন, যে এই লোকটা আপনার নেতা, এর পিছনে থাকবে। তারপরে আব্বাস সিদ্দিকী হঠাৎ করে যে দলটা গঠন করেছিলেন, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। কিন্তু এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আব্বাস সিদ্দিকী যখন এই সংগঠন বা এই দল তিনি যখন ঘোষণা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তখন মুসলিমদের তো শুধু ফুরফুরা শরীফ নয়, জমিয়তে আহলে হাদিস আছে, আহলে সুন্নাতুল জামাত আছে, ফুরফুরা শরীফ আছে, ওদিকে আপনার আজানগাছি আছে, ওদিকে আপনার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আছে, ডিওয়াইএফ আছে, আরো মুসলিমদের যত সংগঠন আছে, মুসলিম লীগ আছে। উনি কি সব মুসলিম নেতৃত্বে স্থানীয় মানুষদেরকে ডেকে সংগঠন বা দল তৈরি করেছিলেন, না নিজেরা ফুরফুরা শরীফে বসে আইএসএফ দল তৈরি করেছিলেন? কোনটা? ডাকা হয়নি, কাউকে ডাকা হয়নি। এখন আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিলে তো হবে না। এই সংগঠন, এই দল করার আগে উচিত ছিল মুসলিম সমস্ত সংগঠনের দায়িত্বে যারা আছে সেই সমস্ত নেতৃত্বদেরকে ডেকে এক জায়গায় বসে আলোচনা করে তবে এই দলটা গঠন করা উচিত ছিল। আজকে আপনার আইএসএফ এর পিছনে আমি ঘুরবো, কালকে আপনি তৃণমূলে চলে যাবেন টাকার কারণে, পদের কারণে। আমি গরিব মানুষ, আমি কি করব? এর জবাব কে দেবে? ওই জন্য বলছি, আবেগে কোনো জিনিস করবেন না, আবেগে কোনো জিনিস কাউকে বলবেন না। আমিও প্রতিবাদী কণ্ঠ যাদের সাথে সাথে আছি, কোনো সমস্যা নেই। তবে ভালো নেতা পাচ্ছি না, যে নেতৃত্ব দেবে তার পিছনে থাকবে। তবে একটা জিনিস না বললেও নয়, আপনি ভালো নেতা হিসাবে আমার কাছে এই মুহূর্তে কামরুজ্জামান ভাই A1। কারণ কামরুজ্জামান ভাইকে আমি ছোটবেলা থেকে দেখছি, উনি প্রতিবাদী, ওনার কণ্ঠ আছে, এবং উনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। উনি অন্যায় দেখলেই প্রতিবাদ করেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করেন। উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে ওতপ্রোতভাবে জড়িত নন। উনি একজন ভালো একটা মানে সংগঠন করেন, সেই সংগঠনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেন। ওই জন্য বলবো যে আবেগে ভেসে কাউকে কিছু বলা ঠিক নয়। এই কথাগুলো যা বললাম একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন, কোন মুসলিম নেতাকে আপনি বিশ্বাস করবেন। সব তো একই অবস্থা। যাই হোক, আমার এই কথাগুলো বলার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, মানে অনেক মানুষ কমেন্ট করে আমাদেরকে বলে, এই কারণে আপনাদেরকে বললাম। আমার এই বক্তব্যটা বা আমার এই মন্তব্যটা কেমন লেগেছে আপনাদেরকে জানি না, তবে এক এক মানুষের কাছে এক এক রকম লাগবে।
যার কাছে যাই লাগুক, আমি আমার মনের ইচ্ছাটা বা মনের আবেগটাকে আজকে প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।